সাংবিধানিকভাবে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয় আছেন প্রশাসনের সহায়তা পেতে অধিকারী, এবং আমরা যে নির্দেশনা তাদেরকে দেব সেই নির্দেশনা দ্বারা সংবিধানের স্বার্থে, আইনের স্বার্থে প্রতিপালন করতে বাধ্য তারা করবেন। সেই আশ্বাসও আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। শুধু পাইনি, এর মধ্যে আমরা অনেকগুলো নির্বাচন করেছি। আমরা দায়িত্ব নিয়েছি, প্রায় 16 মাস হয়েছে। 16 মাসে আমরা 2700 নির্বাচন করেছি, তার মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচনও কয়েকটি জায়গায় করেছি। তো আমরা মোটা দাগে খুব উচ্ছৃঙ্খল হয়েছে এরকম কোনো কিছু ঘটেনি। অনেকে বলছেন শান্তি শৃঙ্খলা থাকবে কিনা। 2-4টি ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু এবার যে নির্বাচনগুলো আমরা অনুষ্ঠান করেছি আমি বলবো তুলনামূলকভাবে অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে। তো আজকে আলোচনার উদ্দেশ্য ছিল আপনাদের সাথে যদি কোনো আমাদের বোঝাপড়ার কিছু থাকে বা আপনাদের মতামতগুলো জানা, আমাদের যে মেসেজগুলো, বার্তাগুলো, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আপনাদের বক্তব্য দীর্ঘ সময় ধরে আমরা শুনেছি। বিভিন্ন ধরনের অনুযোগ আপনারা করেছেন, সেগুলোর জবাব কিন্তু আমাদের সচিব মহোদয় দিয়েছেন দীর্ঘ ধৈর্য সহকারে। আমি বিশ্বাস করি আপনারা ওতে আশ্বস্ত হয়েছেন। তবে কিছু কিছু প্রশ্নে আপনাদের মধ্যে অস্পষ্টতা এখনও থাকতে পারে, কিন্তু আশা করি আমরাই সব কথা শুনবো তা না। আমাদের প্রতিনিধিরা এখানে থাকছেন, রিটার্নিং অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন, তারা নির্বাচনী আইন বিষয়ে প্রাজ্ঞ। তাছাড়া জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের যারা আছেন তারা অনেক নির্বাচন অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। কাজে স্থানীয়ভাবে আপনাদের যদি কোনো বড় ধরনের কোনো অভিযোগ থাকে, তাৎক্ষণিকভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বলেন, তিনি রিটার্নিং অফিসারকে বা সরাসরি উনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থিত হয়ে তাকে জানাবেন, বা পুলিশ কমিশনার মহোদয় আছেন তাকে জানাবেন, এসপি মহোদয় আছেন তাদেরকে জানাবেন। নিজেদের ওপর আস্থাটা রাখেন। বিভাগীয় কমিশনার মহোদয় এটা বলেছেন, আমরা তো আপনাদেরকে খুব ভালো নির্বাচন উপহার দিতে পারবো না। যদি আপনাদের তরফ থেকে আপনাদেরও যে দায়িত্বটুকু রয়েছে আমাদের সাথে সহযোগিতা করা, সেটা যদি না করেন তাহলে তো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুশৃঙ্খল হবে না। কাজেই এই দায়িত্বের ক্ষেত্রে কিন্তু যে পারস্পরিক যে আমাদের অবস্থানটা, সেটা অনুগ্রহ করে, দয়া করে অনুধাবন করবেন। আপনাদেরকেও আচরণ মেনে চলতে হবে। নির্বাচনের দিন, নির্বাচনের আগের যে দিনগুলো, এখানে যদি আপনারা আচরণ মেনে চলার একটা সংস্কৃতি গড়ে তোলেন, তাহলে কিন্তু নির্বাচনটা আরও ভালো হওয়ার যে সম্ভাবনা, সেটা উজ্জ্বলতর হবে। কিছু কিছু প্রশ্নে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন বা বিষয়ের অবতারণা করেছেন। যেমন আমরা কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু কঠোর অবস্থানে থেকে চেষ্টা করছি নির্বাচনগুলোতে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা করতে এবং আচরণ বিধিমালার লঙ্ঘনগুলোকে প্রতিহত করতে, প্রতিরোধ করতে। আমরা আবারও জানাচ্ছি, এখনও কিন্তু নির্বাচনের দিন আসেনি। এর মধ্যেও যদি আচরণ বিধিমালা বড় আকারে কেউ যদি ভঙ্গ করেন, আমাদের কাছে যদি অভিযোগ আসে, আমি জানি না, কমিশন কিন্তু খুব এই সমস্ত ব্যাপারে কঠোর, প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। এমন কিছু করবেন না যে কারণে আপনাদের প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। আশা করি সিলেটের এই নির্বাচনে এই ধরনের কোনো কিছু হবে না, কিন্তু আমরা কয়েকটি জায়গায় এই ধরনের কাজ করেছি, আমরা প্রার্থিতা বাতিল করে দিয়েছি। কাজেই যে কথাগুলো আপনারা বলছেন আমরা শুনেছি, আমাদের বক্তব্যগুলো আপনারা রাখবেন। আপনাদেরকে সংযম ধারণ করতে হবে এবং অহিংস পদ্ধতিতে আপনাদেরকে পরিচালনা করতে হবে। সহিংসতা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে, এবং সহিংস আচরণ যদি হয়, কোনো রকম আঘাত, রক্তক্ষয় যদি হয়, সেখানে আমাদের নির্দেশনা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, এবং আপনাদের যে ইলেকট্রাল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। কোনোভাবেই সেই উশৃঙ্খলতা, সহিংসতাটা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত করব না। ভোটার লিস্টের কথা আমার এক ভাই বলেছেন যে এটা আপনি একাই বললেন, আর এতজন প্রার্থী কেউ কিন্তু বলেননি। তারপরেও আমাদের সচিব মহোদয় বলেছেন, আমরা যখন ভোটার লিস্টের খসড়া গ্যাজেট করে দিই, তারপরে পর্যাপ্ত সময় দেওয়া হয়
তখন আপনি কেন দেখলেন না সেখানে 400-500 ভুয়া ভোটার বা তারা জানি এসে গেছে মনে করছেন? সেটা তো দেখার দায়িত্ব তখন ছিল। এরপর যখন ফাইনাল চূড়ান্ত ক্যাসেট হয়ে যায়, তখন এটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদেরও নাই, সেটা একমাত্র কোর্টে গিয়ে মামলা করতে হবে, বিকজ সেটা একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। ওই ভোটার লিস্টটাই হচ্ছে চূড়ান্ত। সেখানে যদি কোনো পরিবর্তন সাধন করতে হয়, তাহলে আপনার আদালতে মামলা করে আপনার আদেশ নিতে হবে। আরেকটা জিনিস আপনারা যেটা বলেছেন যে নির্বাচনী ব্যয়ের কথা বলেছেন, হ্যাঁ, নির্বাচনী ব্যয় যে ব্যয়টা আমরা নির্ধারণ করেছিলাম কমিশন 2008 সালের আর্থিক মানদণ্ডে, আসলে ওর চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে। সেই দিক থেকে আমরা যখন এই আইনগুলো রিভাইজ করব, হয়তো সহসায় আমরা রিভাইজ করার চেষ্টা করব, এই ব্যয়সীমা হয়তো আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেটা সম্ভব হবে। আবার এটাও সত্য যে দৃশ্যমান যেটা খরচ, নির্বাচনী ব্যয় হয়তো 2 লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু প্রকৃত অর্থে খরচ করছেন 2 কোটি টাকা, সেটা আমরা চোখে দেখছি না। যে অদৃশ্য যে খরচ, সেটাও একটা বাস্তবতা, সেটা আমাদের কাছে প্রতীয়মান হয় না, দৃশ্যমান হয় না। যদি আপনারা দৃশ্যমান করে দেখাতে পারেন যে নির্ধারিত ব্যয় অপেক্ষা অনেক বেশি ব্যয় খরচ করেছে, তাহলে নির্বাচন কমিশনের বিবেচনায় যদি সেটা সীমা লঙ্ঘন হয়, আচরণবিধির লঙ্ঘন হয়, তাহলে এটা বিচার বিশ্লেষণ করে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। নির্বাচনটা হবে ইভিএমে। আমাদের হাত পাখার ভাই বলেছেন, অনেক কিছুই বলেছেন, এটা কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। এর ভিতরে বলে না জিন, ভূত, প্রেত অনেক কিছুই থাকে, কিন্তু পরিশেষে আমরাও খুঁজে পাইনি। অনেক ওঝা টিএনও ঝাড়ফুঁক করেও কোনো রকম ভূত প্রেত পাওয়া যায়নি, এটা সত্য, আমরা পাইনি। এখন যেটা হচ্ছে, দুটো পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, এখানে ভোট দিলে ওখানে যায় কিনা। আমরা শরীয়তের যে পদ্ধতি, শরীয়তের সিস্টেম, এটা পারা যায় না। বাট মারিফাত বিষয়ে আমার কিন্তু খুব জ্ঞান নেই। এখন মারিফাতি পদ্ধতিতে যদি এখানে ভোট দিলে ওখানে চলে যায়, সেটার কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। আর কাজেই আমরা যে প্রচলিত যে সিস্টেম, আমি শরীয়তের পদ্ধতিতে আমরা দেখেছি, কোনোভাবেই একজনের ভোট আর এই জায়গায় যায় না, যায় না, যায় না। সেই নিশ্চয়তায় যদি আপনারা কঠিনীয় প্রমাণ করতে পারেন, তাহলে সেই দায়ভার আমি গ্রহণ করব, সেটা আমি গ্রহণ করব। আমি নিশ্চয়তা দিয়ে বলছি। এবং ইভিএমের যে সুযোগটা, যেটা আগেই বলা হয়েছে, যেটা ব্যালটে আপনি পুরো একটা 100 পেজের একটা ব্যালট ছিনিয়ে নিতে পারেন, সিল মারতে পারেন, আপনি স্টাফিং করতে পারেন বক্সে, কিন্তু ইভিএমে তো সেটা কোনোভাবেই সম্ভব না। আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যালটকে ওপেন করতে হবে। যদি কারো ফিঙ্গারপ্রিন্ট না মিলে, সেক্ষেত্রে 1% একটা বিধান আছে, ওটিপি দিয়ে কেন্দ্র থেকে যদি অনুমতি দেওয়া হয়, কিন্তু ওটার প্রয়োজন হয় নাই। প্রথম দিকে আমরা ওটিপি দিয়ে কিছু ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তো অতি সম্প্রতি যে ভোটগুলো হয়েছে, নির্বাচন কমিশনকে একটি ভোটের জন্য অনুমতি দিতে হয়নি, একটিও প্রয়োজন হয়নি। আর যেটা বলেছেন যে সকাল 8টা থেকে 4টা, আপনাদেরকেও একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা সময় কালক্ষেপণ করবেন না, সকাল থেকে আসতে থাকবেন। সকলেই যদি বলেন আমরা ভাতটা খেয়ে বিকেল 3:30টায় যাব, এখন 300-400 লোক 3:30টায় হাজির হলে আপনি আধা ঘন্টার মধ্যে তো ভোট দিতে পারবেন না। আমরা হিসাব করে দেখেছি যে সময়টা রাখা হয়েছে ভোট প্রদানের জন্য। যদি আপনি হেলে দুলেও আসেন, ধীরস্থিরভাবেও আসেন, কিন্তু আপনার যদি থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে সবাই 4টার মধ্যে ভোট দিতে পারবেন। কাজে সেই বিষয়টা আপনারা একটু দায়িত্বশীলতার সাথে ভাববেন যে আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকারটা প্রয়োগ করবেন, তাহলে ওই ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় বা কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি হবে না। যে অনেকে আটকা পড়ে গেছেন, তাদেরকে ধরে রাখতে হবে, রাতের 8টা পর্যন্ত ভোট চলবে, 10টা পর্যন্ত ভোট চলবে, সেই ধরনের বিড়ম্বনার মুখোমুখি আমরা সেক্ষেত্রে হব না। কাজেই ব্যানার, পলিথিন এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসছে। হ্যাঁ, এগুলো কিছু বাস্তব জিনিস। আপনারা যে ব্যানার এবং পোস্টার, এটা আমি আমাদের রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদেরকে বলছি, যেহেতু আমাদের আচরণ বিধিমালায় আছে, এটা নিয়ে যেহেতু বিরোধ আছে, বিতর্ক আছে, সেই জিনিসটা কঠোরভাবে দেখেন। ব্যানার এবং পোস্টার, তো কিছু জায়গায় রঙিন পোস্টার, যদি রঙিন পোস্টার হয় তাহলে সেগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাগবে না, এটা আমাদের পুলিশ বা
পুলিশেরই ক্ষমতা রয়েছে, কোনো যদি অবৈধ পোস্টার সেটা রঙিন হয় আপনাদের ছেড়ে ফেলে দেওয়ার সেই ক্ষমতাটা কোনো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হবে না। তো আমরা এটা এই জন্যই বলছি, আমরা খুব নিষ্ঠুর হতে যাচ্ছি না, যেহেতু এটা আইন। আমি কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে আপনারা পলিথিন ব্যবহার করেন, আমি কোনোভাবেই বলতে পারবো না আপনারা রঙিন পোস্টার। যদি রঙিন পোস্টার প্রয়োজন হয় ভবিষ্যতে আমরা যদি আইন সংশোধন করে নিয়ে বলতে পারি তাহলে তখন বলতে পারবো, কিন্তু আমার সেই সক্ষমতা নেই, কমিশনেরও ক্ষমতা নেই আপনাদেরকে সেই মর্মে অনুমতি প্রদানের যে আপনারা ব্যানার ব্যবহার করবেন বা পলিথিন ব্যবহার করবেন বা যেটাকে ল্যামিনেটিং করবেন। তবে ল্যামিনেটিং এবং পলিথিনের ব্যাপারে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবেও অনুরোধ করব, এটা কিন্তু বৈশ্বিক একটা সংকট পৃথিবীতে সৃষ্টি হয়েছে। একদিক থেকে আপনার যেটাকে বলা হয় ক্লাইমেট সংকট, যেটা জলবায়ু সংকট, আর বাংলাদেশে আমাদের যে পরিমাণ আমরা পলিথিন এবং ল্যামিনেশন ব্যবহার করছি, আমাদের জলাবদ্ধতা, নগর শহরগুলোকে জলাবদ্ধতা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী, আর এগুলো পচনশীল নয়। আর আমাদের অনেক পলিথিন গিয়ে মাছের পেটেও প্রবেশ করছে, ওরা ভক্ষণ করে ফেলছে, আমাদের মৎস্য সম্পদও আক্রান্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যারা এনভায়রনমেন্টাল সায়েন্স যারা স্টাডি করেন তাদের তরফ থেকে কঠোর ওই অনুরোধ যে পলিথিনের ব্যবহারকে যতটা কমানো যায় এটা আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই জিনিসটাও আপনারা কাজে বিবেচনায় নেবেন। এবং বিদেশে অনেক দেশে আছে, আমি নেপালে গিয়ে দেখে এসেছি, কোথাও সারা শহরে একটি ব্যানার নেই, একটি পোস্টারও নেই। তো ওদের আইনটা করেছে ওরা শুধু হ্যান্ডবিল দিতে পারে, বাড়িতে বাড়িতে গিয়ে যে হ্যান্ডবিল এটা বিলি করছে। পুরো শহরে কাঠমান্ডুতে একটি পোস্টার, একটি ব্যানার শহরে দেখা যায়নি, আমি নির্বাচনের সময় সেখানে ছিলাম। অর্থাৎ ওরা এই জিনিসগুলো স্টাডি করে এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনাদেরকে প্রচারণার যে পদ্ধতি, প্রচারণার যে কৌশল, সেটাও হয়তো ভবিষ্যতে পরিবর্তন করতে হবে। টেকনোলজি ব্যবহার করবেন, হোয়াটসঅ্যাপ বা কি বলে যেটা ফেসবুক ব্যবহার করবেন, বা আপনারা সে ডিজিটাল কোনো একটা প্ল্যাটফর্ম নেবেন, সেখানে আপনাদের প্রচারণা চলতে থাকবে, হয়তো আরও অনেক সহজ হয়ে যাবে। পৃথিবী ওদিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যেটাকে বলি যে কি ইন্টেলিজেন্স, এআই যেটাকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আর্টিফিশিয়াল এমনই হয়তো এক সময় আপনার প্রচারণাটা রোবট করবে, আপনিও মাঠে নামবেন না, রোবট আপনার প্রচারণা করে বেড়াবে। তো সেই জিনিসগুলো আমাদের প্রযুক্তিকে কিন্তু আমাদের ওয়েলকাম করতে হবে। প্রযুক্তি আমাদের কাজগুলোকে সহজ করে দিচ্ছে, ইভিএম আমাদের কাজকে সহজ করে দিয়েছে এবং ইভিএমের নিরপেক্ষতা অনেক 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 গুণ বেশি, সেটাও আপনারা জানবেন। আর যে প্রশ্নটা ওনারা বলেছেন যে টাকা পয়সা দিলে জিতায় দেবে, এটা কিন্তু খুব বহু জায়গায়, যে আমরা যখন নিয়োগ শুরু হয় বিভিন্ন ডিপার্টমেন্টে অসংখ্য দালাল বেরিয়ে যায়, আপনাকে আমি যে নিয়োগ পরীক্ষায় পাশ করাই দেবো বা আপনার চাকরির অ্যাসুরেন্স দিচ্ছি, তারপর টাকা পয়সা মেরে দিয়ে কিন্তু সে পালিয়ে যায় আর চাকরি দিতে পারে না। এটা আমাদের দেশে একটা ব্যবসা আছে, কিছু কিছু লোক এই ব্যবসাটা করবে, কিন্তু এটা আপনি বিশ্বাস করলেন কে করে? আমার কাছে যারা আপনারা যারা প্রার্থী হয়েছেন, আপনারা তো বিচক্ষণ ব্যক্তি। আমার যে ভাই আছেন, আপনি আমাকে $1,00,000 টাকা দেন, আমি আমাকে আশ্বাস দিলাম যে আপনাকে আমি জিতায়া দেব, তো জিতায়াটা আমি কিভাবে দেব সেটার একটু প্রক্রিয়াটা বাতায় দেন, যে এইভাবে এইভাবে ওকে দিয়ে এইভাবে আমি জিতায় দেব। এটা কি অতই সহজ? ভোট দিবে কারা? আমি প্রত্যেকটা ভোটারের বাসায় কাছে গিয়ে বলবো যে ওনাকে ভোট দেবেন, আর যে টাকাটা আপনি দিয়েছেন আমি যদি সব ভোটারকে $100 টাকা করে দিই, যে টাকাটা আমাকে দিয়েছেন, তাহলে তো আমার পুরো টাকাটাই শেষ হয়ে যাবে, তা আমার তো আর লাভ থাকছে না। কাজে এই জিনিস, কতগুলো অবাস্তব জিনিস নিয়ে কখনোই হবেন না, উদ্বিগ্ন হবেন না। এগুলো একেবারেই অবান্তর কতগুলো জিনিস, এগুলো নিয়ে চিন্তা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তারপরে যদি কাউকে ধরতে পারেন, ধরিয়ে দিতে পারেন, তাহলে সেটা হবে। আমি বলেছি আমার নামও করে কক্সবাজারের এসপি সাহেবকে ফোন করেছেন, এরিয়াতে ফোন করছেন। এগুলো কিছু কিছু লোকের এটা হয়তো বেকার, চাকরি বাকরি নাই, এটা করে যদি 2-4 পয়সা কামাতে পারে তাহলে মন্দ কি তাদের জন্য? আচ্ছা, ওটা নিয়ে আপনারা কিন্তু হবেন না, উদ্বিগ্ন হবেন না, ওটা অসম্ভব, এই নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি।
আর আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, নির্বাচন আগে যে জিনিসটা হতো, আমরা কিন্তু ইভিএম এর মাধ্যমে শুধু নির্বাচন করছি না, আমাদের ওর চেয়ে বড় উপকরণ যেটা সিসিটিভি, এখানে তো সিসিটিভি থাকবে, আমরা সিসিটিভির মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করব, কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করব। এবং আমরা যে পর্যবেক্ষণটা ইদানিংকাল করেছি, ইভিএম এবং সিসিটিভির যে পর্যবেক্ষণ, আমরা অনিয়ম আমাদের দৃষ্টিতে তেমন একটা পড়েনি, হয়তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু হতে পারে, কিন্তু অনেক ভালোভাবে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয়েছে। এবং কাজে এই দিক থেকে লক্ষ্য রাখবেন যে সিসিটিভিতে যদি অনিয়ম ধরা পড়ে, আমরা কিন্তু কেন্দ্র থেকেই ব্যবস্থা গ্রহণ করতে পারব। কাজে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার উপর আপনাদের অধিকতর আস্থা, আরও বেশি আস্থা আমরা প্রত্যাশা করছি। নিজেদের উপর আস্থা রাখুন, আমাদের উপর আপনারা আস্থা রাখুন। আর প্রতিদ্বন্দ্বিতা যেটা, আপনাদের যে এজেন্ট আছে, যেটা বলেছে, আপনাদের এজেন্ট কিন্তু অনুগত হতে হবে, সৎ হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। 8টা থেকে 4টা পর্যন্ত তাকে কিন্তু কেন্দ্রে থাকতে হবে। এজেন্ট যদি একটু দুপুরে খাওয়ার কথা বলে চলে যান বা ফিরে না আসেন, তারপরে একজন অভিযোগ করলেন আমাদের এজেন্টকে দাঁড়িয়ে দিয়েছে, সেগুলো কিন্তু আমরা আমলে গ্রহণ করব না। কোনো ভোট কেন্দ্রে যদি কোনো যদি প্রার্থীর এজেন্টকে কেউ দাঁড়িয়ে দিতে চান, তিনি তৎক্ষণাৎ অভিযোগ করবেন প্রিজাইডিং অফিসারের নিকট, উনি ব্যবস্থা নেবেন। কাজেই আপনাদের এজেন্ট যদি দক্ষ হন এবং সচেতন হন, অনুগত হন, সৎ হন, তাহলে আপনার বিপক্ষে কারচুপির তেমন একটা সুযোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর প্রতিদ্বন্দ্বিতা একটা সবচেয়ে ভালো জিনিস, যেহেতু নির্বাচন গণতন্ত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, যে আপনারা যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মাধ্যমেই কিন্তু এক ধরনের ভারসাম্য সৃষ্টি হয়। প্রত্যেককে পর্যবেক্ষণ করছেন। উনি যদি অন্যায় করতে চান, আপনি তখন প্রতিহত করার চেষ্টা করছেন, উনি যদি অন্যায় করতে চান, আরেকজন প্রতিহত করার চেষ্টা করছেন। গণতন্ত্রে এই জন্য প্রতিদ্বন্দ্বিতা, অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা খুবই প্রয়োজনীয়। এতে করে ভোট কেন্দ্রে এক ধরনের নিরপেক্ষতা, ভারসাম্য সৃষ্টি হয়, যার কারণে আমার পরিশ্রমটা কমে যাবে, ওনাদের পরিশ্রম কমে যাবে। আপনারাই যদি সেই জিনিসটা করতে পারেন, তাহলে এই পরিশ্রমটা কমে যাবে। তারপরেও যদি পেশি শক্তির ব্যবহার কেউ করতে করেন, সেটা যদি দৃষ্টিগ্রাহ্য হয়, তাৎক্ষণিক কঠিন বা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই লক্ষ্যে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপর সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরও জবাবদিহিতা থাকবে। আমরা কেন্দ্র থেকে দেখব আপনারা আপনাদের উপর আরোপিত দায়িত্ব নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে পালন করেছেন কিনা। কাজে আপনারা ওনাদের উপর আস্থা রাখতে পারেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত বোধ করছি। আপনার যে নিরাপত্তা, আপনারা অনেকে বলছেন ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারবো কিনা। অবশ্যই ভোট কেন্দ্রে ভোটাররা নিরাপদে যেতে পারবেন, সেই আশ্বাস আমরা দিচ্ছি। এবং সেই আশ্বাস দেওয়ার জন্য আপনারা জানেন এক একটা ভোট কেন্দ্রে কী পরিমাণ কী সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে। এরপরেও যদি আপনারা আশ্বস্ত বোধ না করেন, তাহলে পুরো মিলিটারি ব্রিগেড এনে তো আমরা বসাতে পারবো না। একটা ভোট কেন্দ্রে যে পরিমাণ, উনি বলেছেন ভোটারের চেয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বেশি হয়ে গেছে। কাজেই আপনারা আস্থা রাখবেন, আশ্বাস রাখবেন যে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা থাকবে। যারা ভোটার তারা কিন্তু নির্ভয়ে ভোট দিতে আসতে পারবেন, ভোটাধিকার প্রয়োগ করে নির্ভয়ে নির্বিঘ্নে ফিরে যেতে পারবেন। আর আমার একটা সুস্পষ্ট পরামর্শ নির্দেশনা থাকবে, ভোটের দিন, বিশেষ করে ভোটের দিন, ভোটের আগের যে দিনগুলো, এখন আপনারা প্রচারণায় ব্যস্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে ভোটের দিন। যত প্রচারণাই করেন, ভোটের দিন যদি ভোটাররা না আসে বা ভোটাররা এসে যদি ভোট না দিতে পারে, তাহলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে। কাজে আমরা সেই অনুকূল পরিবেশটা সৃষ্টি করছি। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারবেন। এবং আমরা আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এই জিনিসটা দেখবেন যে ভোটাররা আসতে পারছেন কিনা,
তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কিনা, তারা ভোট কেন্দ্রে এসে লাইন ধরে দাঁড়িয়েছেন কিনা, লাইন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিনা, তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন কিনা, প্রবেশ করার পর এসে কোনো কমপ্লেন করছেন কিনা, আমি তো ভোট দিতে পারিনি, আমার ভোট আরেকজন দিয়ে দিয়েছেন। যদি দিয়ে দেন তাহলে যে মিডিয়ার ওনারা আছেন তাদেরকে চিৎকার করে জানাবেন আমি গিয়েছিলাম, আমার ভোটটা আমি দিতে পারি নাই, তো আমার ভোটটা আমি দিতে পারি নাই। এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম, কারণ যখন ব্যালটটা ওপেন হবে আমরাও কিন্তু সেটা পর্যবেক্ষণ করব সিসিটিভির মাধ্যমে। ওই ধরনের তারপরেও যদি কেউ মনে করেন তিনি তার ভোটটি দিতে পারেননি, সঙ্গে সঙ্গে চিৎকার করে জানাবেন, আমরা সেটা আমলে গ্রহণ করব। আমি আমার বক্তব্য প্রায় শেষ করে ফেলেছি। আমি সবার বক্তব্য আপনারা শুনেছেন। আমার বক্তব্যের মূল কথা হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি অনিবার্য অনুষঙ্গ। নির্বাচন ছাড়া গণতন্ত্র হতে পারে না এবং নির্বাচন ছাড়া কখনো কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না। বাংলাদেশে এই নির্বাচনের কথা, আপনারা যে নির্বাচনের কথা আপনারা যে চাচ্ছেন সেটা সাংবিধানিক। সংবিধানে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, তারা নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবেন। নির্বাচন শব্দটি সেখানেও ব্যবহৃত হয়েছে। কাজে আপনারা যারা স্থানীয় সরকার পরিচালনা করবেন এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকার, এবং আপনারা যদি জনগণের ভোটে নির্বাচিত হন তাহলেই কিন্তু আপনারা প্রকৃত অর্থে সরকার। কাজে ওই সততা নিয়ে, ওই নিষ্ঠা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আপনারা প্রচারণা চালিয়ে যান। যারা ভোটার সাধারণ তাদেরকে আপনাদের যে যোগ্যতা, আপনাদের যে প্রতিশ্রুতি সেগুলো বোঝানোর চেষ্টা করেন এবং জনগণকে ওইভাবেই অহিংসভাবে আপনাদের প্রচারণার মাধ্যমে, আপনাদের প্রতিশ্রুতির মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করেন এবং জনগণ যদি আপনাদেরকে ভোট দেন তাহলে আপনারা নির্বাচিত হবেন। পরিশেষে বলতে চাই সকলেই নির্বাচিত হবেন না, মেয়র হিসাবে একজনই নির্বাচিত হবেন। কাজে সেই মনস্তাত্ত্বিক শক্তিটা আমাদের থাকতে হবে। পরাজয় হলেও পরাজয়টা মেনে নিতে হবে। কাজে পরাজয় হবে, সবাই জয়লাভ করবেন না। কাজে এটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আবারও নির্বাচন করব সেটা মাথায় রেখে আসন্ন নির্বাচনে যিনি বিজয় লাভ করবেন তাকে সংবর্ধনা জানাবেন, অভিনন্দন জানাবেন। ঠিক এভাবেই প্রতিটি কাউন্সিলর যারা নির্বাচিত হবেন তারা দায়িত্ব নেবেন এবং তারাও কিন্তু ভালো সম্পর্ক, যেটা বলেছেন আপনারা একই জায়গায় থাকবেন, নির্বাচনের পরেও কিন্তু পাশাপাশি বসবাস করবেন। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা যাতে বজায় থাকে এবং যারা জিতবেন তাদেরকে অভিনন্দন জানাবেন, যারা হারবেন তারা এটাকে খুব একটা ভারাক্রান্ত হয়ে গ্রহণ করবেন না। পরিশেষে আমি আপনাদের আসন্ন নির্বাচনে আপনাদের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা এবং সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। আমাদের অনুষ্ঠান এখানে